আমরা সময় নষ্ট না করে প্রশ্ন সলভ করি। প্রথম যে প্রশ্নটা, এটা 41 নম্বর কোশ্চেন। What is the area of the largest sphere that can be placed inside a cube of volume 216 সেন্টিমিটার কিউব? প্রশ্ন বলছে যে একটা কিউব আছে, কিউব মানে একটা ঘনক, যার আয়তন হচ্ছে 216 ঘন সেন্টিমিটার। তার ভিতরে একটা গোলক আছে, সবচেয়ে বড় একটা গোলক আছে। ওই গোলকটার এরিয়া কত, এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা যদি একটা চিত্র আঁকি, দেখেন চিত্রটা হচ্ছে এরকম। একটা ঘনক আছে, এই ঘনকের ভিতরে কি আছে, একটা গোলক আছে, গোলক। আমি গোলকটা বোঝার জন্য ধরে নিই একটা ফুটবল আছে। এই প্রশ্ন বলছে যে এই গোলকের অর্থাৎ এই ফুটবলের আয়তন কত? আচ্ছা, তো এখানে ঘনকের আয়তন কি বলছে, 216। তো ঘনকের আমি যদি বাহু ধরি এ, ঘনকের বাহু যদি এ ধরি, তাহলে কি বলা যায় এ কিউব হচ্ছে 216। তার মানে এ কিউব সমান হবে 6 কিউব, এ ইকুয়াল 6। প্রশ্ন বলছে ঘনকের হোয়াট ইজ দ্য, এটা ভলিউম হবে। প্রশ্ন বলছে গোলকের আয়তন কত। এখন একটা জিনিস খেয়াল করেন, ঘনকের বাহু যদি 6 হয়, তাহলে এই যে গোলক, এই গোলকের ব্যাসও তো 6, ঠিক না? তো এই গোলকের ব্যাস যদি 6 হয়, এই গোলকের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 3। তো প্রশ্ন বলছে ওই গোলকের আয়তন কত। আমরা জানি গোলকের আয়তন কি, না সরি, এখানে এরিয়াই যদি চায় তাহলে 4 পাই আর স্কোয়ার। গোলকের ক্ষেত্রফলের সূত্র এটা, 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা মান বসাই, 4 পাই ইন্টু আর এর মান কত, 3। তার মানে 36 পাই। ওকে, আমাদের সাথে আছেন মহানুর ইসলাম, ইন্টারন্যাশনালের বস টিচার। থ্যাংক ইউ মহানুর স্যার, অনেক ধন্যবাদ। সাইফুল ইসলাম আছেন। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি আমরা। Two numbers are in the ratio 5:4 and the difference is 10. The smallest number is. প্রশ্ন বলছে দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 5:4। তো আমরা যদি ধরি সংখ্যা দুইটা 5x আর একটা 4x। প্রশ্নে বলেই দিয়েছে তাদের ডিফারেন্স হচ্ছে 10। তাহলে এদের ডিফারেন্স কত? 5x minus 4x, ডিফারেন্স হচ্ছে x। তো আমরা যে দুইটা সংখ্যা ধরলাম তাদের ডিফারেন্স আমরা x পেলাম, আর প্রশ্নে বলছে ডিফারেন্স হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি না x সমান 10। প্রশ্ন বলছে দ্য স্মলেস্ট নাম্বার, সবচেয়ে ছোট সংখ্যাটা কত। তাহলে সবচেয়ে ছোটটা কি, 4x। তাহলে 4 ইন্টু 10 মানে 40। বি এর এটা। পরের প্রশ্ন, how many liters of water must be evaporated from 50 liters of a 3% sugar solution to get a 5% sugar solution? হ্যাঁ, আমাদের শিপন মিয়া আছেন। শিপন, অনেক ধন্যবাদ। তো দেখেন এখানে বলছে 50 লিটারের মধ্যে 3% সুগার আছে, তাহলে তো বোঝা যায় যে বাকি 97% কি, তাহলে ওয়াটার আছে। 50 লিটারের মধ্যে 3% আছে সুগার, প্রশ্নে বলে দিয়েছে। তো 3% যদি সুগার হয় তাহলে 50-এর 3% করলে কত হবে? 1.5 লিটার। ক্লিয়ারলি বুঝে নেন। তো 1.5 লিটার যদি সুগার হয়, তাহলে বাকি 50 থেকে যদি 1.5 মাইনাস করি, 48.5 লিটার আছে ওয়াটার। ওকে, এবার প্রশ্নে বলে দিয়েছে
যে কি পরিমাণ পানি মাইনাস করতে হবে। ইভাপোরেট মানে বাষ্পায়িত করা, মানে বাদ দেওয়া, যাতে 5% সুগার পাওয়া যায়। প্রশ্নে বলছে যে আমাদের কাছে 1.5 লিটার আছে সুগার, 48.5 লিটার আছে ওয়াটার। এই 48.5 লিটার ওয়াটার থেকে কি পরিমাণ ওয়াটার বাদ দিতে হবে যাতে 5% সুগার থাকে। তো আমি যদি ধরি x লিটার ওয়াটার মাইনাস করতে হবে, তাহলে আমি কি লিখতে পারি, ওয়াটার ছিল 48.5 লিটার, দেখেন সেখান থেকে আমি x লিটার যদি মাইনাস করি, আর নিচে আছে কি সুগার 1.5 লিটার, সমান কি হবে। দেখেন আমি কিন্তু উপরে লিখছি পানির পরিমাণ, তাহলে খেয়াল রাখতে হবে এখানে যেন পানিটাই থাকে, ওয়াটারটাই থাকে। এখানে যেহেতু সুগার, এপাশে যেন সুগারটাই থাকে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। তো এখানে বলছে, এখানে যেহেতু পানি আর প্রশ্নে বলে দিয়েছে 5% সুগার, 5% যদি সুগার হয় তাহলে বোঝা যায় 95% হবে পানি। ওকে, তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে x এর মান হবে 20, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার 20। যারা এই মুহূর্তে যোগদান করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর ভিডিওটা আপনারা শেয়ার করে দেন যাতে অন্যরা দেখারও সুযোগ পায়। পরের প্রশ্ন, the average age of 16 members of a club is 22. If the minimum age requirement for being a member is 19 years, what is the possible maximum range of the ages? প্রশ্ন বলছে what is the possible maximum range of the ages, মানে সবচেয়ে বেশি বয়স একজনের কত হতে পারে, এটা হচ্ছে কোশ্চেন। দেখেন এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কোনো একজনের বয়স যদি আমি সর্বোচ্চ পেতে চাই, মনে করেন এক জায়গায় অনেক লোক আছে, হ্যাঁ, কোনো একজনের বয়স যদি সর্বোচ্চ পেতে চাই তাহলে একজন বাদে বাকি যারা থাকবে তাদের সবচেয়ে কম ধরতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো দেখেন 16 জনের গড় হচ্ছে 22, তাহলে 16 জনের মোট কত হবে, 16 গুণ 22, একটা রেজাল্ট আসবে। এখন 16 জনের তো আমি লিখলাম, তাহলে বাকি যে 15 জন আছে ওই 15 জনের যত কম ধরে পারা যায় সেটা ধরতে হবে। তাহলে 15 জনের বয়স কত হবে, প্রশ্নে বলে দিয়েছে মিনিমাম হচ্ছে 19 করে, তার মানে 19-এর কম আর ধরার সুযোগ নাই। তাহলে 15 জনের মোট বয়স হবে 15 গুণ 19 ইকুয়াল, তাহলে এখানে যে রেজাল্ট আসবে, এখানে যে রেজাল্ট আসবে, এই দুটা মাইনাস করতে হবে, মাইনাস করলে অ্যান্সার আসবে 67, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার 67। তাহলে সবচেয়ে ম্যাক্সিমামটা পাওয়ার ওয়ে কি, একজন বাদে বাকি যারা থাকবে তাদের সবচেয়ে মিনিমামটা ধরতে হয়, মানে সবচেয়ে কম বয়স ধরতে হয়, এটা হচ্ছে নিয়ম। ওকে, পরের প্রশ্ন, if the area of a right triangle is 6 square meters and the hypotenuse is 5 meters, what is the perimeter of the triangle? প্রশ্ন বলে দিয়েছে একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ বলছে 5, দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ বলছে 5 আর ক্ষেত্রফল বলছে 12। দেখেন আমরা এটা জানি যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি 5 হয় তাহলে অন্য দুটো বাহু 3, 4 হতে পারে, 3, 4, 5, এটা আমরা জানি। তাহলে একটা অতিভুজ যদি 5 হয় তাহলে অন্য দুটো বাহু কি হতে পারে, 3 আর 4 হতে পারে। এবার দেখেন তো 3 আর 4 যদি নেই তাহলে ক্ষেত্রফল 12 ঠিক থাকে কিনা, 6 ঠিক থাকে কিনা ক্ষেত্রফল। লম্ব আর ভূমি যদি 3 আর 4 হয় তাহলে দেখেন ক্ষেত্রফল কত হয়, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, 3 × 12, 2 ভাগ, 6ই তো হয়। তার মানে আমি যদি ত্রিভুজের বাহুগুলো 3, 4, 5 ধরি তাহলে ক্ষেত্রফল 6 ঠিক থাকে, আর অতিভুজ 5ও আছে, প্রশ্নের সাথে মিলে গেছে। তাহলে 3 বাহু কি হবে, 3, 4, 5। প্রশ্ন বলছে এই ত্রিভুজের পরিসীমা কত, পরিসীমা হবে 3 বাহুর যোগফল 12, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে 12। ওকে,
46 এ বলছে 3 partners shared their profit in a business in the ratio 8:7:5. They had partnership for 7 months, 8 months and 14 months respectively. What is the ratio of their investment? বলছে ইনভেস্টমেন্টের রেশিও কত? তাদের প্রফিটের রেশিও হচ্ছে 8:7:5, কিন্তু তাদের ইনভেস্টমেন্ট কার কত সেটা প্রশ্নে বলে নাই। তো আমি যদি ধরি তাদের ইনভেস্টমেন্ট হচ্ছে XYZ টাকা, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা আমি ধরে নিলাম। এখন আমরা যদি এদের মান্থলি ইকুইভ্যালেন্স করি, বিষয়টা কিরকম, যেমন প্রথম জনের X টাকা যে ইনভেস্ট হয়েছে দেখেন ওইটা ছিল 7 মান্থ, তাহলে প্রথম ব্যক্তির মান্থলি ইকুইভ্যালেন্স হবে 7x টাকা, কারণ মান্থলি ইকুইভ্যালেন্স করার নিয়ম হচ্ছে সময়ের সাথে ইনভেস্টমেন্টকে গুণ দিতে হয়। দ্বিতীয় ব্যক্তির হবে কি 8y, কারণ দ্বিতীয় ব্যক্তির 8 মাস, তৃতীয় ব্যক্তির 14 মাস, তার মানে 14Z। এটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট। এখন প্রফিটের রেশিও প্রশ্নে বলে দিয়েছে 8:7:5। আমরা জানি ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে প্রফিটের রেশিও সমান, কারণ যে যেভাবে টাকা ইনভেস্ট করবে সে তো সেভাবেই প্রফিট পাবে, ঠিক না? যে যেভাবে টাকা ইনভেস্ট করবে, যদি লস হয় সে তো সেভাবেই লসটা বিয়ার করবে, এটাই তো স্বাভাবিক। তাহলে আমি যদি এই দুইজনের ইনভেস্টমেন্টের রেশিও বের করতে পারি, সেটাই হবে তাদের প্রফিটের রেশিও। তাহলে আমি লিখতে পারি 7x/8y সমান 8/7। আবার এই দুইজনের যদি ইনভেস্টমেন্টের রেশিও বের করতে পারি, সেটাই হবে তাদের প্রফিটের রেশিও। তার মানে 8y/14z সমান হবে 7/5। ওকে, তো আমরা যদি কোনাকুনি গুণ করি, 7×7=49x সমান 8×8=64y, তাহলে x/y হবে 64:49, জাস্ট উল্টে দিলেই হবে। আর এখান থেকে যদি একটু ছোট করে নেই, 2 দিয়ে যদি ভাগ করি কি হবে, 4y/7z সমান হবে 7/5, কোনাকুনি গুণ করলে হবে 20y সমান 49z, তাহলে y/z হবে 49:20। তাহলে এখানে x/y 64:49, এখানে y/z 49:20, তাহলে x/y/z হবে 64:49:20, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার এটা। ওকে, পরের প্রশ্ন দেখেন, if the average of 7 consecutive positive odd integers is p, then what is the average of next 7 consecutive odd integers in term of p? প্রশ্ন বলছে 7টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে p। আমরা এটুক নিয়ে প্রথমে ভাবি, প্রথম অংশটা নিয়ে ভাবি। 7টা ধারাবাহিক মানে গড়, বিজোড় সংখ্যার গড় হচ্ছে p। আমরা জানি গড় সবসময় মাঝখানেরটাকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ। তো 7টা সংখ্যার গড় যদি হয় p, তাহলে বুঝতে হবে ওই 7টা সংখ্যার গড় যদি p হয়, তাহলে p হবে মাঝখানে। তার মানে এর আগে আছে 3টা সংখ্যা, পরে আছে 3টা সংখ্যা। ক্লিয়ার কিনা? আগে 3টা, পরে 3টা, আর p মাঝখানে আছে, তার মানে 7টা সংখ্যাই হলো গড়, মাঝখানেই হলো p। এখন যেহেতু প্রশ্নে বিজোড় সংখ্যা বলে দিয়েছে, তার মানে আমি যদি বোঝার জন্য বলি, এটা হচ্ছে 1 নম্বর সংখ্যা, এটা 2, এটা 3, এটা 4, 5, এটা 6, এটা 7। দেখেন 7টা সংখ্যা যার গড় হচ্ছে p। তাহলে 5 নম্বর সংখ্যাটা কি হতে পারে? p+2, কারণ আমরা জানি জোড়ের ক্ষেত্রে 2 2 করে বাড়ে, বিজোড়ের ক্ষেত্রেও 2 2 করে বাড়ে, তার মানে জোড় বিজোড় যাই হোক এখানে p+2ই আমি বলতাম। 6 নম্বরটা কি হবে? p+4। 7 নম্বরটা কি হবে? p+6।
p+6। আচ্ছা, এখন প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ নেক্সট 7 কনজিকিউটিভ ইন্টিজার্স। এই 7টা তো আমরা লিখলাম, প্রশ্ন বলছে এর পরের 7টা যে সংখ্যা আছে তাদের গড় কত, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে পরের 7টা যদি আমি সংখ্যা লিখতে চাই, দেখেন এটা হবে 8, 9, 10, 11, 12, 13, 14। এই যে 7টা সংখ্যা লিখলাম 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টার 11 নম্বর সংখ্যাটা হবে গড়, রাইট? 11 নম্বর সংখ্যাটা হবে গড়। তাহলে আমরা দেখি 8 নম্বর সংখ্যাটা কি হবে, p+8, 9 নম্বরটা কি হবে, p+10, 10 নম্বরটা হবে p+12, 11 নম্বরটা হবে p+14, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে p+14। ওকে, পরের প্রশ্ন, out of 120 students 70% passed in math and 80% passed in English. If only 12 students failed in both subjects, how many students passed only in English? দেখেন তিনটা জিনিস এখানে দেখেন পার্সেন্টেজে আছে, 12টা পার্সেন্টেজে নাই। প্রশ্নে বলে দিয়েছে 120 জনের মধ্যে 12 জন হচ্ছে ফেল করেছে উভয় বিষয়ে। তাহলে আমরা দেখি কত পার্সেন্ট ফেল করেছে। 120-এ 12 জন, 100 জনে কত, 10%। আমরা 120 জনে 12 জন যে ফেল করেছে এটাকে আমরা পার্সেন্টেজে আগে কনভার্ট করে নিলাম। তার মানে কি, তার মানে 10% ফেল করেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, একটা ভেনচিত্র যদি নেই, দেখেন 10% ফেল, এফ এ ফেল 10%, এটা আমি এখানে লিখলাম। টোটাল 100%। ম্যাথে পাস করেছে 70%, ইংলিশে পাস করেছে 80%। এখন আমার দরকার হচ্ছে অনলি ইংলিশ। অনলি ইংলিশ মানে এই অংশটা কত, এটা আমার জানা দরকার। দেখেন একটা কনসেপ্ট হচ্ছে টোটাল যেহেতু 100%, ফাঁকা অংশটা হচ্ছে 10%, তাহলে বোঝা যায় দুই বৃত্ত হবে 90%। আমি আবারও বলছি, যেহেতু টোটাল হচ্ছে 100%, ফাঁকা অংশটা 10%, তাহলে দুই বৃত্ত হবে 90%। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুই বৃত্ত হচ্ছে 80 আর 70 মানে 150%। দুই বৃত্ত এখানে আমরা দেখতে পাচ্ছি 80 আর 70 মানে 150%, কিন্তু হওয়া উচিত তো 90%। তাহলে কত পার্সেন্ট বেশি, 60% বেশি। ওই বেশিটা হবে মাঝখানে, যেটা বেশি সেটা হবে মাঝখানে। এখন আমার তো লাগবে এটা, তাহলে আমরা জানি এই দুইটা অংশ মিলে হচ্ছে 80%, তাহলে এটা 60% হলে এটা হবে 20%। তাহলে অনলি ইংলিশ কত পার্সেন্ট, 20%। এটাকে আমরা বলি অনলি ইংলিশ, তাহলে এটা হচ্ছে 20%। প্রশ্ন বলছে কতজন অনলি ইংলিশে পাস করেছে, তাহলে টোটাল স্টুডেন্ট কত, 120। তাহলে 120-এর 20% বের করি, তাহলে 12 দুগুণ 24, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে 24। আমরা চলে যাই পরের প্রশ্নে। আমাদের সাথে আছেন রকিবুল হাসান, টনি, তারপরে আছেন রুবায়াত আখি, সঞ্জীব দাস, তুষার রহমান, হামিদুর রহমান, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা দেখি। A pipe fills a tank in p minutes and another pipe fills the tank in q minutes. A different pipe makes the tank empty in r minutes. If all the three pipes are opened, then how many minutes the tank will be full? এটা কোশ্চেন। প্রশ্ন বলছে একটা ট্যাঙ্কিতে 3টা নল আছে, একটা নল p মিনিটে পূর্ণ করতে পারে, আর একটা নল q মিনিটে পূর্ণ করতে পারে, আর একটা নল r মিনিটে খালি করতে পারে।
তার মানে কি প্রশ্নে এটা বলে দিয়েছে দুইটা নল দ্বারা পূর্ণ হতে পারে আর একটা নল দ্বারা খালি হয়, ঠিক না? তাহলে প্রশ্ন বলছে পুরোটা ফিল আপ হতে কত সময় লাগবে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, প্রথম নল যদি পি মিনিটে পূর্ণ করে তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কি আমরা একটু দেখি। 1 মিনিটে পূর্ণ হয় কত অংশ, এটা একটু দেখি আমরা। 1/p প্লাস 1/q মাইনাস 1/r অংশ। যেহেতু প্রথম দুইটা পূর্ণ হয় এই জন্য প্রথম দুইটা প্লাস, 3 নাম্বারটা খালি হয় এই জন্য এটা মাইনাস। তাহলে ক্যালকুলেশন করলে পি কিউ আর লসাগু, তাহলে কিউ আর প্লাস পি আর মাইনাস পি কিউ। এই অংশ পূর্ণ হয় 1 মিনিটে। প্রশ্ন হচ্ছে পুরো অংশ পূর্ণ হবে কয় মিনিটে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এটাকে জাস্ট উল্টাই দিলেই আমার অ্যান্সারটা চলে আসবে, অর্থাৎ মিনিটটা চলে আসবে। তাহলে এটাকে উল্টাইলে কি হবে, পি কিউ আর বাই কিউ আর প্লাস পি আর মাইনাস পি কিউ মিনিট, এটাই অ্যান্সার এই প্রশ্নের। ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে a train travels 10 miles at a speed of 50 miles per hour. How fast must the train travel on the return trip if the round trip travel time is 20 minutes? Total time যাওয়া আসায় টোটাল টাইম হচ্ছে 20 মিনিট। হ্যাঁ, তো যাওয়ার ক্ষেত্রে প্রশ্নে বলে দিয়েছে যে 10 মাইল যায় 50 মাইল বেগে, এটা কোশ্চেনে বলে দিয়েছে 10 মাইল যায় 50 মাইল বেগে, আর তার হাতে সময় আছে মাত্র 20 মিনিট। তো আমরা একটু স্টেপ বাই স্টেপ আগাই। সে কিন্তু যায় 10 মাইল কোন গতিতে, 1 ঘন্টায় যায় 50 মাইল, এটা প্রশ্নে বলে দিয়েছে 1 ঘন্টায় যায় 50 মাইল। তাহলে আমি কি লিখতে পারি 50 মাইল যায় 60 মিনিটে, তাহলে 10 মাইল যাবে কয় মিনিটে, 12 মিনিটে ক্যালকুলেশন করলে ভাগ দিলে। তার মানে অ্যাকচুয়ালি তার যেতে সময় লাগে কত, 12 মিনিট। তাহলে আসতে সময় আছে কত, আসতে সময় আছে মাত্র 8 মিনিট, কারণ 20 মাইনাস 12, 8 মিনিট সময় আছে তার হাতে, কারণ তার কাছে ওভারঅল টোটাল টাইম হচ্ছে 20 মিনিট, যেতেই লাগছে 12 মিনিট, তাহলে তার আসতে হাতে সময় আছে মাত্র 8 মিনিট। এখন প্রশ্ন বলছে তাহলে আসার সময় তার স্পিডটা কেমন হবে। এখন আসার ক্ষেত্রেও তো তার দূরত্ব হচ্ছে 10 মাইল, তো যেহেতু 8 মিনিট আছে আমরা এই মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করি, 8কে 60 দিয়ে ভাগ করি, তাহলে এটা কি হয়ে যাবে 2/15 ঘন্টা। এখন দেখেন আসার ক্ষেত্রে তার দূরত্ব অতিক্রম করতে হবে কি 10 মাইল, কিন্তু সময় আছে 2/15 ঘন্টা। তাহলে আমরা জানি দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে তার বেগ চলে আসে। তাহলে 10 গুণ উল্টাই দিই 5/15, 10 গুণ 15/2, তার মানে কি 75 মাইল পার আওয়ার, এটাই এই প্রশ্নের অ্যান্সার। তাহলে মূল কথা কি, অ্যাকচুয়ালি তার টোটাল মানে যাওয়া আসা টোটাল সময় হচ্ছে 20 মিনিট, যেতেই লাগছে 12 মিনিট, তাহলে বোঝাই যায় যে ওই 10 মাইল আসতে তার হাতে সময় আছে মাত্র 8 মিনিট। তো মিনিটটাকে আমরা ঘন্টায় কনভার্ট করলাম, যেহেতু বেগটা ঘন্টায় বলা আছে আর আরেকটা ঘন্টায় চেয়েছে। ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে যারা শেয়ার করেছেন ভিডিওটা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ। সুমন bought 2 varieties of rice costing টাকা 8 per kg and টাকা 12 per kg each and mixed them in some ratio. প্রশ্ন বলছে 2 প্রকারের চাল আছে, হ্যাঁ এরকম 2 প্রকারের চাল, এই চাল
8 টাকা পার কেজি সেল করে কিনে, আর এখান থেকে 12 টাকা পার কেজি কিনে। সে এখন প্রশ্নে বলছে এখান থেকে কি পরিমাণ নিবে আর এখান থেকে কি পরিমাণ নিবে, যাতে মিক্সচারটা 12 টাকা কেজি হিসেবে সেল করার পরে 20% লাভ হয়, এটা প্রশ্নে বলে দিয়েছে। তা আমি যদি ধরি যে 8 টাকা কেজি যে চাল, আমি ধরি সেখান থেকে সে এক্স পরিমাণ নিবে আর এখান থেকে ওয়াই পরিমাণ নিবে, তাহলে মোট পরিমাণ কি হবে, এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে 1 কেজির দাম হচ্ছে 8 টাকা, তাহলে এক্স কেজির দাম কত হবে 8x টাকা, 1 কেজির দাম 12 টাকা, ওয়াই কেজির দাম হবে 12y টাকা। ওকে, তাহলে 8x প্লাস 12y সমান সে এক্স প্লাস ওয়াই পরিমাণ নিল, মোট কেজি হচ্ছে এক্স প্লাস ওয়াই, যেখানে 1 কেজির দাম হচ্ছে 12 টাকা, তাহলে এক্স প্লাস ওয়াই কেজির দাম কি হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু 12 টাকা। এবার একটা বিষয় একটু খেয়াল করেন, এটা হচ্ছে কেনার দাম, কিন্তু প্রশ্ন বলছে 20% লাভ করেছে, ঠিক না? তার মানে কস্ট প্রাইসের সাথে যদি আমরা এই পার্সেন্টেজটা দেই তবেই তো সেল প্রাইসটা চলে আসবে। এটা কিনছে, সে সেল করেছে, এটা তার মানে এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেল প্রাইস। তো কস্ট প্রাইস সমান সেল প্রাইস, এটা তো বলা যায় না। তাহলে কস্ট প্রাইসের সাথে আমি যদি 120% করি তাহলে এটা সেল প্রাইস হয়ে যাবে, যার ফলে এখান থেকে ক্যালকুলেশন করলে এই প্রশ্নের অ্যান্সার হবে x/y সমান 1:1। আমি আবারও বলছি, এটা হচ্ছে কস্টের হিসাব, এটা হচ্ছে সেলের হিসাব। তো যেহেতু প্রফিটের কথা বলছে তাহলে কোনো একটার সাথে তো পার্সেন্টেজ করতে হবে। আমরা কস্টের সাথে যদি 120% করি তাহলে এটা সেল প্রাইস চলে আসে, সো 1:1। পরের প্রশ্ন, a trapezium has a total area of 25 square feet. If height is 2 feet and one of the two parallel sides is 1 feet longer than the other, then what is the length of the longer side? প্রশ্ন বলছে একটা ট্রাপিজিয়াম এরকম, যার ক্ষেত্রফল হচ্ছে 25 স্কয়ার ফিট, আর দুইটা প্যারালাল সাইড সমান্তরাল রেখার একটা আর একটা থেকে 1 ফুট বড়, এটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে এটা যদি এক্স হয় এটা হবে কি x+1, আর 2 ফিট হচ্ছে তাদের হাইট, মানে লম্ব দূরত্ব, উচ্চতা 2 ফিট। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলটাই প্রশ্নে বলে দিয়েছে, এটা হচ্ছে 25। তাহলে 2 কাটলে 2x সমান হবে 24, x ইকুয়াল হবে 12। প্রশ্ন বলছে লঙ্গার সাইডটা কত, লঙ্গার সাইড মানে কি x+1, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে 13। 53টা করে নিয়েন, এটা ইজি আছে। 54 নম্বরটা দেখি আমরা, হাউ মেনি 3 ডিজিট ইন্টিজার্স আর মাল্টিপল অফ 5। প্রশ্ন বলছে 3 ডিজিটের পূর্ণ সংখ্যা কয়টা আছে যারা 5-এর মাল্টিপল, মাল্টিপল মানে গুণিতক। আচ্ছা, 5-এর গুণিতক 3 অঙ্কের, 5 দিয়ে ভাগ করলে মিলে যায় 3 অঙ্কের, এমন কি কি সংখ্যা আছে? এমন সংখ্যা আছে 100, 105, 110, এভাবে যেতে যেতে আমি যদি 995 পর্যন্ত যাই তবেই তো 3 অঙ্কের সংখ্যা পেয়ে যাব। আমি 1000 পর্যন্ত যাব না, কারণ 1000 তো 3 অঙ্কের না, 1000 হচ্ছে 4 অঙ্কের, সেটা যাওয়া যাবে না। তাহলে 5 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের স্টার্টিং হবে 100 দিয়ে আর শেষ হবে 995 দিয়ে। তার মানে চেয়েছে এখানে কয়টা পদ আছে, তার মানে আমি পদ সংখ্যার ফর্মুলাটা ব্যবহার করতে পারি। পদ সংখ্যার ফর্মুলা কি, শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর যোগ 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 180, যার ফলে এটাই অ্যান্সার।
আমাদের সাথে আছেন আমাদের কনফিডেন্সের ডিএমডি জসিম ভাই। থ্যাংক ইউ জসিম ভাইকে। নাজমুল হায়দার স্যার আছেন, স্যারকে ধন্যবাদ। হাবিবুর রহমান। ওকে, যারাই দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন এরপরে কি বলছে, ইন এ সেট দেয়ার আর 17 consecutive integers with a maximum value of 8. What is the average of this set? প্রশ্ন বলছে 17টা ধারাবাহিক পূর্ণ সংখ্যা আছে যাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 8। প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দিস সেট। তাহলে এই সেটের অ্যাভারেজ কত হবে? 17টা ধারাবাহিক পূর্ণ সংখ্যা আছে। ওকে, তো 17টা ধারাবাহিক পূর্ণ সংখ্যা আছে যাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 8। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য সেট। আচ্ছা, আমি যদি 17টা ধারাবাহিক সংখ্যা নেই তাহলে তার গড় হবে কি? তার মানে এদিকে আছে 8টা সংখ্যা, আমি যদি 9 নম্বর সংখ্যাটাকে গড় হিসেবে ধরি, দেখেন 9 নম্বর সংখ্যাটা, 9 নম্বর সংখ্যাটা আমি ধরলাম অ্যাভারেজ, তার মানে কি এদিকেও আছে 8টা সংখ্যা, রাইট? 1 2 3 4 5 6 7 8। আমি আবারও বলছি, যদি টোটাল 17টা সংখ্যা হয় তাহলে অ্যাভারেজ হবে নিশ্চয়ই 9 নম্বর সংখ্যা, কারণ এদিকেও আছে 8টা সংখ্যা, ওদিকেও আছে 8টা সংখ্যা। তো আমি গড় যদি x ধরি তাহলে এদিকের সংখ্যাগুলো কেমন হবে? যেহেতু ধারাবাহিক সংখ্যা বলছে তাহলে এক এক করে বাড়বে। তাহলে এটা হবে x+1, এটা হবে x+2, x+3, x+4, x+5, x+6, x+7, এটা হবে x+8। প্রশ্নে বলেছে এবার যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 8, মানে এই যে 17টা সংখ্যা বললাম, এই 17টা সংখ্যার সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 8। তাহলে আমার এখানে সবচেয়ে বড় সংখ্যাটা x+8, আমি লিখতেই পারি x+8 সমান হচ্ছে 8। তাহলে x ইকুয়াল কি হবে? 0। প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দিস সেট। এই সংখ্যাগুলোর অ্যাভারেজ কত? তো অ্যাভারেজ তো x মানে হচ্ছে 0, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে 0। পরেরটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর একটা অঙ্ক। আমরা জানি অ্যাবসলিউট ভ্যালু থাকলে ভিতরের রাশিকে একবার প্লাস একবার মাইনাস ধরতে হয়। তো আমরা যদি প্লাস ধরি তাহলে x-1 সমান হবে 2x, দ্যাট ইজ x ইকুয়াল হবে -1। আর একবার যদি মাইনাস নিয়ে কাজ করি 2x, তাহলে কি হবে? -x + 1 সমান হবে 2x, 3x সমান হবে 1, x ইকুয়াল হবে 1/3। তো দেখেন এখানে দুইটা ভ্যালু আসছে, আমরা যদি x এর মান -1 এখানে বসাই তাহলে শুদ্ধি পরীক্ষায় টিকে না। কীরকম দেখেন, -1 যদি x এর জায়গায় বসাই তাহলে -1 মানে কি? -2, -2 এর অ্যাবসলিউট ভ্যালু হয় 2। আর ডান পাশে যদি x এর জায়গায় -1 বসাই তাহলে হয় -2। লেফট সাইড রাইট সাইড সমান হয় না, সো -1টা গ্রহণযোগ্য নয়, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে 1/3। ওকে, পরের প্রশ্ন। করিম ট্রাভেল 60 miles ফ্রম ঢাকা টু গাজীপুর অ্যাট এ সার্টেন স্পিড। কোন একটা স্পিডে ঢাকা থেকে গাজীপুর যাচ্ছে 60 miles, হ্যাঁ। ইফ ইজ স্পিড পার আওয়ার ওয়ার 2 miles ফাস্টার, যদি তার গতি 2 মাইল বেশি করা হয়, মানে আগে যাচ্ছিল তার চেয়ে যদি 2 মাইল বেশি করা হয়, হি উড নিড 1 hour লেস টু রিচ গাজীপুর, তাহলে তার 1 ঘন্টা কম সময় লাগে গাজীপুর যেতে। প্রশ্ন বলছে তাহলে তার ইনিশিয়াল স্পিডটা কত ছিল। আমি যদি ধরি ইনিশিয়াল স্পিডটা ছিল x, শুরুতে আমি যদি ধরি শুরু স্পিডটা ছিল x আর পরের স্পিড x+1। দেখেন এখানে কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে সময়ের পার্থক্য হচ্ছে 1 ঘন্টা, মানে x স্পিডে গেলে যে সময় লাগে x+1 স্পিডে গেলে 1 ঘন্টা সময় কম লাগে, এটা প্রশ্নে বলে দিয়েছে। তার মানে আমি বোঝার জন্য এই কথাটা লিখতেই পারি সময়ের পার্থক্য 1 ঘন্টা, এটা আমি লিখতেই পারি। আমরা জানি সময় মানে কি, দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ দিই তাহলেই তো সময় হয়। তো এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 60, আমি যদি ভাগ দিই x দিয়ে তাহলে আমি একটা সময় পাবো, -60কে যদি
x+1 দিয়ে ভাগ দিই, দূরত্ব বাই বেগ, এটাও তো একটা সময়, তাহলে এখানেও সময় এখানেও সময়, দুই সময়ের ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। এখন এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে এক্সটাকে আমি কেন আগে লিখলাম বা এটাকে আমি কেন আগে লিখলাম না। দেখেন, এক জায়গায় যাওয়ার ক্ষেত্রে এই স্পিডটা হচ্ছে বেশি, x+1 মানে কি স্পিড বেশি। আচ্ছা, স্পিড যদি বেশি হয় তাহলে কি সময় কম লাগবে? আর স্পিড যদি কম হয় তাহলে সময় কি লাগবে? বেশি লাগবে। তাহলে এখানে সময়টা পরিমাণটা বেশি আর এখানে সময়ের পরিমাণটা কম, যার ফলে আমি এটাকে প্রথমে লিখেছি, এটাকে পরে লিখছি। আবারও বলছি, স্পিড যদি বেশি হয় সময় কম লাগবে, স্পিড যদি কম হয় সময় বেশি লাগবে। ওকে, তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স এর মান হবে 10 মাইল পার আওয়ার। পরের প্রশ্ন, দ্য পপুলেশন অফ ব্যাকটেরিয়া ইন অ্যান এক্সপেরিমেন্ট ওয়াজ অনলি 2 ইন দ্য ফার্স্ট ডে। ফার্স্ট ডেতে 2টা। ইফ ইচ ডে দ্য পপুলেশন ইনক্রিজড বাই 3, প্রত্যেক দিন 3টা করে বাড়ে, তার মানে কি প্রথম দিন যদি 2টা হয় পরের দিন 5টা, 3টা বাড়ছে না, তারপরের দিন হবে 8টা, তারপরের দিন হবে 11টা, এরকম বলছে। তাহলে হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া ইন দ্য 100th ডে, 100তম দিনে কয়টা হবে, এটা হচ্ছে কোশ্চেন। 100তম দিনে ব্যাকটেরিয়া কয়টা হবে, এটা কোশ্চেন। 100তম দিন, nতম দিন, nতম দিনের ফর্মুলা কি? a প্লাস n-1 ইন্টু ডি, আমরা জানি। তাহলে 100তম দিন, n এর মান হবে 100, তাহলে এ হচ্ছে প্রথম পদ 2, n হচ্ছে 100 মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে ডিফারেন্স হচ্ছে কত? 3, 5 থেকে 2 বিয়োগ 3, এভাবে এটা ক্যালকুলেশন করলে মান হবে 299, এটা অ্যান্সার। পরের প্রশ্ন, in a class of 60 students, 20 students like math, 25 like English, 30 like science, 5 students like both math and English, 7 students like both math and science, 8 like both English and science, and 3 like neither of these subjects. How many students like all of the 3 subjects? 3 সেটের একটা অঙ্ক দিয়েছে ভেন চিত্রের। তো ভেন চিত্রের কনসেপ্ট হচ্ছে এরকম, 3 সেট যদি নেই, দেখেন এখানে প্রশ্নে বলে দিয়েছে টোটাল হচ্ছে 60। আমি যদি এটাকে ধরি, ম্যাথ নিয়েছে 20 জন, ইংলিশ নিয়েছে 25 জন, আর 30 জন নিয়েছে সায়েন্স। ওকে, প্রশ্নে বলেছে তিনোটাই নিয়েছে কতজন? তিনোটাই মানে কি? এই যে মাঝখানেরটা, হ্যাঁ, এটা চেয়েছে। 3 জন কোনোটাই নেয়নি, এটা কোশ্চেনে বলছে। এই 3 জন হচ্ছে ফাঁকা জায়গাটা। দেখেন, আমি বোঝার জন্য এভাবে বলছি, কারণ এগুলো তো আসলে বিশাল মানে বিশদ বর্ণনার দাবি রাখে, ঠিক না? এখানে তো আর এটা এত বোঝানো যাবে না। দেখেন, আমি কি এটা বলতে পারি 3 বৃত্ত আর এই 3 বৃত্ত আর এই 3 মিলেই তো 60, ঠিক না? তার মানে 3 বৃত্ত মানে কি 57। এখন 3 বৃত্তের একটা ফর্মুলা আছে কি, সিঙ্গেলগুলো যোগ করতে হয় মাইনাস ডাবলগুলো যোগ করতে হয় প্লাস হচ্ছে 3টা, এটা হচ্ছে 57। 3 বৃত্তের একটা ফর্মুলা, সব সিঙ্গেলগুলো যোগ, সব ডাবলগুলো যোগ, তার সাথে হবে 3টার মানে ভিতরের 3টার যোগ। তাহলে সব সিঙ্গেলগুলো আমরা যোগ করি, দেখেন 20 যোগ 25 যোগ 30, সব সিঙ্গেলগুলো যোগ মাইনাস, এবার সব ডাবলগুলো যোগ। ডাবল কি আছে দেখেন, এই যে 5 স্টুডেন্টস, এই যে বোথ ম্যাথ অ্যান্ড ইংলিশ, 5 জন হচ্ছে ম্যাথ ইংলিশ, 7 জন হচ্ছে ম্যাথ সায়েন্স, আর 8 জন হচ্ছে ইংলিশ সায়েন্স। এই যে এরা হচ্ছে ডাবল, তাহলে এদেরকে আমরা যোগ করি 5 প্লাস 7 প্লাস 8 প্লাস 3টি, সেটা এটা চেয়েছে, ইকুয়াল 57। তাহলে কত হবে 75 মাইনাস 815 প্লাস 20 প্লাস 3টি ইকুয়াল 57।
তাহলে 75 মাইনাস 20 মানে কি 55 প্লাস 3টি নিয়েছে ইকুয়াল হবে 57, দ্যাট ইজ 3টি হচ্ছে মাইনাস করলে 2 জন, এটাই অ্যান্সার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 2। যারা ধৈর্য সহকারে ক্লাসটা দেখছেন অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও বলছি সবাই আমরা শেয়ার করে দিই, ওকে। আচ্ছা, পরের প্রশ্ন অ্যান্ড লাস্ট কোশ্চেন এটা। ইফ এ সাম অফ টাকা ইনভেস্টেড অ্যামাউন্টস টু বিডিটি 460 ইন 3 ইয়ার্স, মানে 460 টাকা হয় 3 বছরে আর 500 টাকা হয় 5 বছরে, বলছে আসল কত টাকা। কিছু টাকা ইনভেস্ট করেছে, বলছে 3 বছরে হয় কত 460 টাকা। কিছু টাকা ইনভেস্ট করেছে, তার মানে আসলের কোনো চেঞ্জ হয় নাই। তার মানে আমি আসল যদি ধরি পি টাকা, তাহলে আসলের সাথে যদি আমি 3 বছরের সুদ যোগ করি তাহলে হবে 460 টাকা। আসল তো ফিক্সড, তার সাথে 3 বছরের সুদ যোগ হয়েছে, সেটা হয়েছে 460 টাকা। আর সেকেন্ড কেজে আসলের সাথে যদি 5 বছরের ইন্টারেস্ট যোগ করি তাহলে সেটা হবে 500 টাকা। এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আমরা যদি এটা থেকে এটা মাইনাস করি 2i সমান হবে 40, i ইকুয়াল হবে 20। i এর মান যদি কোনো একটা সমীকরণে বসাই, ধরেন এখানে বসাই, তাহলে p প্লাস 3 ইন্টু 20 সমান হবে 460, তাহলে p ইকুয়াল হবে 400। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 400, ওকে। তো নিয়মিত ম্যাথ অংশের সলভ পেতে গ্রুপটার সাথেই যুক্ত থাকুন ইনশাআল্লাহ। প্রতি শুক্রবার যে পরীক্ষাগুলো হয় সেখানে ম্যাথ অংশের সলিউশন এই গ্রুপে দেওয়া হবে রাত 10টায়। আমরা সবাই নতুন নতুন ফ্রেন্ডদেরকে অ্যাড করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।